ওকে, গুড আফটারনুন ক্লাস। আজকে আমরা আমেরিকান ড্রামার লেকচার 8-এ আসছি। আমাদের আজকে ক্লাস হবে। এতদিন আমরা ছিলাম হলো মিডে আমাদের লেকচার 7টা লেকচার হয়েছে। 7 পর্যন্ত আমাদের ছিল হলো কোথায় ছিল আমেরিকান ড্রামার কনটেক্সট ছিল, আর ছিল ডেথ অফ এ সেলসম্যান, আর একটা টেক্সট ছিল। এবার আমাদের ফাইনালে আমাদের থাকবে হলো দ্য হিয়ারি এইড, আর হেয়ারি এপ থাকবে, আর ডেথ অফ এ সেলসম্যানের উপরে ব্রড কোয়েশ্চেন থাকবে। আর হলো এটা হেয়ারি এপ সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো এটার রাইটার হচ্ছেন, আমরা তো আমেরিকান ড্রামায় আছি। আমেরিকান ড্রামাতে আমাদের আমেরিকান কালচারাল টেক্সট বা লিটারারি টেক্সটগুলো আমরা আলোচনা করবো। তো হেয়ারি এপের আমরা প্রথমে যেটা দেখতে পাই বা আমাদের মানে কি ফ্যাক্টসগুলো বলতে গেলে, হেয়ারি এপের রাইটার হলো, অথর হলো ইউজিন ওনিল। ইউজিন ওনিল বিখ্যাত রাইটার। আমরা ওনার জীবন সম্পর্কে, বিখ্যাত নাট্যকার বা ড্রামাটিস্ট, ওনার জীবন যাত্রা সম্পর্কে পরবর্তীতে দেখুন লাইফ অ্যান্ড ওয়ার্কস। তার আগে আমরা খুঁটিনাটিগুলো দেখে নিই হেয়ারি এপের। এটা টাইপ অফ ওয়ার্ক হলো প্লে, মানে এটা একটা নাটক। জনরা হলো আর্লি এক্সপ্রেশনিস্ট। এক্সপ্রেশন মানে হলো যেটা এক্সপ্রেস করে যে জিনিসটা, সেটা হলো এক্সপ্রেশনিস্ট ড্রামা। এটা সম্পর্কে পরে আসছি। আমি খুঁটিনাটিগুলো জেনে নিই, কি ফ্যাক্টসগুলো দেখি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টাইম অ্যান্ড প্লেস অফ রাইটিং আর্লি 1920s ইউনাইটেড স্টেটস। যেহেতু এটা আমেরিকান ড্রামা করছি, সো আমাদের আমেরিকান ইউনাইটেড স্টেটস অবভিয়াসলি ওখানকার টেক্সট সাহিত্য। পাবলিশড হয়েছে 1922 সালে। আর এই নাটকের টোনটা হলো ইউজিন ওনিল sympathetic to the plight of modern industrial worker victimized and enslaved by social class, but doesn't imagine a new class system within the work. আচ্ছা, ওনিল এখানে ওয়ার্কিং ক্লাস বা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্কার আছে তাদের দুঃখ কষ্ট নিয়ে উনি সিম্প্যাথেটিক বা সমবেদনা বা সমব্যথী উনি, যারা ভিক্টিমাইজড এবং দাসপ্রথার মধ্যে বন্দী সোশ্যাল ক্লাসের এই বন্ধনে, বাধার মধ্যে, শৃঙ্খলের মধ্যে। বাট উনি ওনার কিছু তার সীমাবদ্ধতা ছিল। উনি যে নতুন একটা ক্লাস সিস্টেমের একটা স্কেচ দেখাবেন সেটা উনি এখানে দেখান। আর যেটা হেয়ারি এপের সেটিং হলো বা সময় ফার্স্ট পাবলিশ হচ্ছে 1922-এ, আর সেটিংটা হলো বা টাইমের সেটিংটা হলো 1920-এ। সেটিং প্লেস হলো যে একটা ট্রান্সলেটিভ লিনিয়ার হেটেজ টু ইউরোপ অ্যান্ড ইউনিভার্সিটি। আচ্ছা, এটা একটা জাহাজ যেটা ইউরোপ থেকে নিউ ইয়র্ক সিটি থেকে যাচ্ছে, সেটাই হলো এটার প্লেসের সেটিংয়ের দিক থেকে। প্রোটাগনিস্টের নাম হলো ইয়াং, YANK। ইয়াং নামক একজন, সে হলো প্রোটাগনিস্ট। আর মেজর কনফ্লিক্ট, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, এগুলো আমরা পরে দেখবো। তার আগে আমাকে জানতে হবে কনটেক্সটটা কি বা কোন কনটেক্সটে এটা লেখা হয়েছে বা কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। The Harry A tells the story of the fall of Young. প্রোটাগনিস্ট আমরা কি জানি? ইয়াং। ইয়াং তার ক্যারেক্টার হলো এখানে মুখ্য চরিত্র বা প্রোটাগনিস্ট। প্রাউড অ্যান্ড পাওয়ারফুল স্টোকার। স্টোকার মানে হলো জাহাজের যে নিচের দিকের শ্রেণীতে যারা জাহাজের কি বলবো ওয়ার্কার শ্রেণী, যারা লেবার শ্রেণী, যারা জাহাজের মধ্যে কয়লা চালিত জাহাজ ছিল সেই সময়, সেই কয়লার যে কয়লার যে ওখানে জাহাজটা চালানোর ক্ষেত্রে যে ইয়াটা, যে শ্রমিকরা, সেটাকে স্টোকার বলছে। ওয়ার্কিং অ্যাবাউট দ্য স্টিমশিপ, ওই যে একটা স্টিম বা বাষ্পচালিত একটা জাহাজে সে কাজ করত। তো সে মানে তার সমস্যা হেয়ারি এপ। এখন আমরা নামকরণটা একটু আসি। হেয়ারি মানে কি? যার লোমশ, হেয়ার মানে লোম বা চুল, চুলটা কি হেয়ারি এপ। চুলযুক্ত বা লোমযুক্ত বানর, এই নামে ডাকা হচ্ছে এই ইয়াংকে। সো এটা খুবই একটা অবমাননাকর বিষয় যে দেখতে যেমনই হোক, খর্বাকৃতি হোক, বানরের মতো হোক, দেখতে যেমনই হোক, মানুষের খোঁটা দেওয়ার কোনো রাইট নাই। বাট এখানে সেই ব্যাপারটাই ঘটছে। ঠিক আছে, তো এটার স্টোরি হলো দ্য ফল অফ ইয়াং, আ প্রাউড অ্যান্ড পাওয়ারফুল স্টোকার, যে একটা স্টিমশিপের কাজ করে। তো তার ইয়াং দেখতে যেমনই হোক, তার ফেলো ওয়ার্কার্স বা কো ওয়ার্কারদের দ্বারা সে প্রশংসিতই ছিল।
রেসপেক্টই করতো তাকে। A chance encounter with the millionaire's daughter who disdained him as an ape leads to a vain quest for vengeance and the breakdown of his personality, leading eventually to a confrontation with a real gorilla who kills him. এতই ট্র্যাজিক সেখানে দেখাচ্ছে যে ঘটনাক্রমে একজন মিলিয়নিয়ারের মেয়ের সাথে তার জাহাজে দেখা হয়। সেই মেয়েটা এতই ঘৃণা করেছে তাকে দেখে তার এরকম বানর সদৃশ চেহারা, যাই হোক যেরকম হোক সেটা দেখে সে ফেইন্ট হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, এবং সেটার ফলশ্রুতিতে যেটা হয়েছে, ইয়াং খুবই অপমানিত বোধ করে এবং ভেঞ্জেন্সের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সে একটা ভালো মানুষই ছিল, সে পরে হিংস্র হয়ে ওঠে এবং ইভেনচুয়ালি যেটা এই কাহিনীটা তাকে কোথায় নিয়ে যায়, এক রিয়েল গরিলার সাথে তার কনফ্রন্টেশন হয়, যেখানে গরিলাটা তাকে মেরে ফেলে। এটাই হলো এই টেক্সটের ট্র্যাজেডি। O'Neill based the play, Eugene O'Neill, in a part on a real man. উনি একজন রিয়েল ম্যানেরই অংশ থেকে, জীবনের অংশ থেকে এই কাহিনীটা লিখেছেন। An Irish sailor named Driscoll, whom he roomed with in New York. নিউ ইয়র্কে তার সাথে ড্রিসকল নামের এক লোকের সাথে তার দেখা হয়, তার সাথে একসাথে থেকেছেন উনি। O'Neill had been terribly impressed by the gruff older man's confident and manly view of life and was duly shocked to hear some years later that Driscoll had committed suicide by jumping from a ship. তো O'Neill খুবই টেরিবলি ইমপ্রেসড ছিল সেই লোকের সাথে, তার ব্যাপারে তার অনেক কনফিডেন্স ছিল লোকটার এবং ম্যানলি ভিউ ছিল জীবন সম্পর্কে, বাট প্রচণ্ডভাবে আবার শক্ত হয়েছেন যখন উনি জানতে পারেন লেটার লাইফে, পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনেক পরে, যে উনি একটা শিপ থেকে, একটা জাহাজ থেকে পড়ে আত্মহত্যা করেছেন। দ্য প্লে অ্যাট ওয়ান্স রিপ্রেজেন্টস আ পার্সোনাল অ্যাটেম্প্ট টু কাম টু টার্মস উইথ দ্য সুইসাইড and the playwright's finding in the drama of the demise of a manual laborer, an essential story of humanity in modern society. তো এখানে নাটকের মাধ্যমে উনি যেটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, যে ওনার একটা পার্সোনাল ব্যক্তিগত অ্যাটেম্প্ট, এটা ইউজিন ওনিলের, ইন টার্মস উইথ দ্য সুইসাইড, এই সুইসাইডের উপর বেস করে উনি ওনার নাটকটা লিখেছেন পার্সোনাল, ব্যক্তিগত জীবনের এই কাহিনী থেকে। এবং সেই মানুষটার যে মারা গিয়েছিল, সেই মানুষটার ড্রিসকলের মৃত্যুর উপর বেস করে ইয়াংকের সাথে মিলিয়ে উনি নাটকটা লিখেছেন। আর এবং এটার মাধ্যমে যে ম্যানুয়াল লেবারার, বা ম্যানুয়াল মানে কি, যে নিজের হাতে কাজ করে খায়, সে ধরনের একজন শ্রমিকের জীবনের কাহিনী আধুনিক সোসাইটিতে এভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এটাই হলো মূল, কনটেক্সটটা হলো এই, যে একজন ব্যক্তিগতভাবে উনি একজনের সাথে এসেছিলেন, কনফ্রন্ট করেছিলেন এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি নাটকটা লিখেছেন। এখনই করে আমরা এখন যেতে পারি, সেটা হলো আমরা এখন দেখব এই নাটকটার কি ছিল, কাহিনীটা কি, সারসংক্ষেপটা কি। ছোটোখাটো করে বলতে গেলে যেটা হয় সারসংক্ষেপে, যে দ্য হিয়ারিং এইড ইজ এ ট্র্যাজেডি অফ ইউজিন ওনেল। তাহলে আমরা কি জানতেছি, এই নাটকের প্রথমে আমরা জানলাম ড্রামাটা হলো ট্র্যাজেডি, এটার জনরা বা ধরন হলো ট্র্যাজেডি। ইউজিন ওনেলের ইয়াং হলো এখানে প্রোটাগনিস্ট অফ দ্য ড্রামা। হি হ্যাজ ইনর্মাস ফিজিক্যাল স্ট্রেংথ, তার ফিজিক্যাল শক্তি অনেক ছিল। এই লাইক বলতে গেলে একজন বানর সদৃশ, পশু হিসেবে একজন গরিলা বা বানরের যেরকম পাওয়ার থাকে এরকম স্ট্রেংথই ছিল, বাট পারফেক্ট সিম্পলিসিটি অফ মাইন্ড। তার এরকম পাশবিক শক্তি থাকলেও তার মন ছিল খুবই সিম্পল, তার মধ্যে কোনো বক্রতা বা ক্রূরতা এসব তার ছিল না। হি ইজ আ হেয়ারি চেস্টেড উইথ লং আর্মস অফ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। বানরের বুকের দিকে আমরা দেখলে কি পাই, পুরো শরীর লোমশ, তাই না, বুকটুক লোম। তো ওই লোকটারও বুকের একটু লোমের আধিক্য ছিল এবং এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ছিল। তো সেটার জন্য তো আমরা কেউ তাকে হেয় বা খাটো করতে পারি না, তাই না? বলেন, আপনারা কি বলেন? এটাই, হি ইজ মোর পাওয়ারফুল দেন দ্য আদার স্টোকার্স। এখানে যে জাহাজের যে খালাসি বা শ্রমিক যারা, তাদের থেকে আরও বেশি পাওয়ারফুল ছিল বলতে গেলে। হি হ্যাজ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাসিটি ফর ডিস্ট্রাকশন লাইক হেয়ারি এপ।
মানে একজন মানে লোমযুক্ত বানর বা গরিলা, তার যেরকম পাওয়ার সেরকম তার স্ট্রেংথ এবং ক্যাপাসিটি ছিল মানুষ হিসেবে। আর একটা বড় শিপের সে খালাস হিসেবে কাজ করতো। দেয়ার আর আদার ফেলো স্টোকার্স, দে আর অল ড্রিঙ্কিং, টকিং, সিঙ্গিং অর জেস্টিং। জাহাজে যেটা হয়, মানুষজন কাজও করে যেরকম, সেরকম আবার হই হুল্লোড়ও করে। তারা জীবনটাকে মানে সিজ দ্য ডে, এনজয় ইউর লাইফ এরকম করি, মানে আজ আছে কাল নাই, দিন আনে দিন খায়, আবার ওদিকে আজ আছে কাল নাই, এরকম জীবন মানুষ লাইফ লিড করছে। There are other fellow stokers. আচ্ছা, two people start combating suddenly. তো এখানে যেটা হয়, মানুষজন আনন্দ ফুর্তি করতে করতে হঠাৎ ঝগড়াঝাটিতে জড়ায় পড়ে। এটি স্বাভাবিক, বিশেষ করে যারা মদ্যপান বা ড্রিঙ্কের মধ্যে থাকে, এবং হঠাৎ করে অন্য লোকেরাও জয়েন করে ফেলে। Young commandingly orders them to stop. এই ভদ্র মানুষ ইয়াংকি, এই জেন্টলম্যান ইয়াং, সেই বরং তাদেরকে থামায়। মিলড্রেড নামে একজন আসেন। মিলড্রেড হলো সেই বিলিয়নিয়ারের মেয়ে, বড় বাবার ধনাঢ্য পরিবারের মেয়ে। কামস ডাউন উইথ দ্য ইঞ্জিনিয়ার ইনটু দ্য স্টোক হোল। তো একজন ইঞ্জিনিয়ারের সাথে ওই জাহাজের হোলের মধ্যে বা যেখান দিয়ে স্টোকিং এর কাজ করা হয়, সেখানে সে একবারে এসেছে। She finds Young behaving like a gorilla. হঠাৎ করে সে যখন ইয়াংকে দেখে, সে দেখছে যে সে গরিলার মতো আচরণ করছে ইয়াং। So she calls him the filthy beast. So হঠাৎ করে এরকম কাজ করতে দেখে হয়তো ইয়াং তাদেরকে থামাচ্ছিল, তার ফেলো ওয়ার্কারদেরকে থামাতে গিয়ে যে হাত নাড়া, তার সাথে আবার লোমশ একটা মানুষ, এটা দেখে হঠাৎ করে প্রথম দেখাতে মিলড্রেডের মনে হয়েছে একটা তাকে ফিল্দি, নোংরা বিস্ট, পশু বলে মনে হয়েছে, নোংরা পশু বলে মনে হয়েছে। ইয়াং ফিলস ইনসাল্টেড। অবভিয়াসলি যে কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না। একটা মানুষ যদি লম্বায় 5 ফুট 5 গজ হয়, মানুষের স্ট্যান্ডার্ড হোক, একটা ছেলে, সেখানে যদি একটা পুরুষ 5 ফুট হয়, তাহলে যদি আমি তাকে শর্ট বলি, কেউ সহ্য করতে পারবে না। কেউ যদি একটু খুঁড়িয়ে হাঁটে, আমরা যদি সেখানে তাকে মক করি, এটা আমরা মানুষ হিসেবে এটা কখনোই কোনোভাবেই কাম্য নয়। তো সে একইভাবে ইয়াংকে অবশ্যই ইনসাল্টেড ফিল হয়েছে। এটা তো আমাদের হাতে কিছু না। আমি যদি লম্বায় শর্ট হই বা বেশি লম্বা হই, সেটা তো ঈশ্বর, গড, আল্লাহ বা ঈশ্বরের এটা লীলা। আমার এখানে কোনো হাত নেই। সো এটা আমরা মানুষ হিসেবে কখনোই বলতে পারি না। এটা একটা খুবই নৈতিকতার অবক্ষয়। Young feels insulted. He is found a changed man because of the insult. এবং এই ইনসাল্ট তাকে ব্যাপক চেঞ্জ তার মধ্যে নিয়ে আসে। Now Young wants to take revenge on Mildred because he thinks that Mildred insulted him by saying, "Oh, the filthy beast." এখন সে মিলড্রেডের উপরে সে যে কোনোভাবে হোক সে শোধ তুলবে, প্রতিশোধ দেবে, বিকজ মিলড্রেড তাকে নোংরা পশু, ফিল্দি বিস্ট বলে গালি দিয়েছে, অপমান করেছে। Young is sent to prison because he attacked people in the 5th Avenue where he went in search of Mildred, an aristocratic lady on whom he wanted to take revenge. কি করেছে ইয়াং তার অ্যাকশন নিতে গিয়ে প্রিজনে গেল কেন? সে 5th Avenue হলো একটা উঁচু জায়গা, যেখানে ওই বড় লোক ঘরের লোকেরা বাস করে, সেখানে অবস্থান করছিল সেই সময় মিলড্রেড, সেই বড় লোকের কন্যা, এবং যে তাকে ফিল্দি বিস্ট বলেছিল, তার উপর রিভেঞ্জ নিতে গিয়ে সেখানে আক্রমণ করেছে। এই জন্য তাকে জেলে পাঠানো হয়। In the prison, Young thinks himself to be an ape. সেখানেও প্রিজনে গিয়েও ইয়াং নিজেকে এপ হিসেবে চিন্তা করছে। The words hearing ape continues to torture him. এই শব্দটা, এই একটা শব্দ বিশ্বাস করেন মানুষের, এজন্যই ধর্মের কি বলা হয়ে থাকে যে মানুষের সবকিছুই একটা ছোট একটা অংশ শরীরের আছে যেটা মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করতে যথেষ্ট। সেটা কি? মানুষের জিহ্বার এতই পাওয়ার যে মানুষের মনকে চেঞ্জ করে কোথা থেকে কোথায় নিয়ে যায়। সে দাগি আসামি, সে খুনের আসামিতে পরিণত হলো একজন জেন্টলম্যান থেকে। সো এই হেরি এপ ওয়ার্ডটা তাকে continuously torture করতে থাকলো। He thinks that the place is a zoo and all the prisoners are animals put in a cage. সে মানে এখানেও সে চিন্তা করছে জেলখানায় যে আমি এটা হয়তো একটা পশুর চিড়িয়াখানা, আর এখানে বাকিরা সবাই আমার মতোই পশু। The hairy ape focuses on Young's loss of faith and belief in himself as well as in the world in which he lives. Hairy ape কি ফোকাস করছে? তার বিশ্বাসের
মানে বিশ্বাসের যে শূন্যতা, বিশ্বাস চলে যাওয়াটা, বিশ্বাস হারিয়ে ফেলাটা, এই জিনিসটার উপরে তার ফোকাস করেছে এবং দেখিয়েছে যে এমন একটা ওয়ার্ল্ড যেখানে সে লিভ করছে এবং নিজেকে কি চিন্তা করছে। Young discovers that he is alone, lonely, and that the world is impossible to live in. Young সেখানে নিজেকে কিভাবে চিন্তা করছে, নিজেকে ভাবছে যে আমি একজন নিঃসঙ্গ, একাকী এবং এই দুনিয়াতে আমার বেঁচে থাকা সম্ভবই না। ইয়াং জেলের থেকে কিছুদিন পরে রিলিজ পায়, 1 মাস পরে। হি গোজ ডিরেক্ট টু দ্য IWW অফিস। এটা হলো শ্রমিকদের সংঘ যেরকম থাকে না, সেই শ্রমিকদের সংঘের একটা অফিস। But Young is expelled from the office of IWW because the secretary suspects him to be a spy of some terrorist organization. এখানে আবার আরেক প্যারা যে এই সমিতির যে সেক্রেটারিরা তারা ভাবছে যে ইয়াং কোথায় কোনো টেররিস্ট অর্গানাইজেশন থেকে এসেছে, বিলং করে। Then he goes to a zoo and addresses a gorilla as brother, opens its cage and tries to embrace him. তো ইয়াং এমনই অবসেসড এই টার্মটার সাথে, হ্যারিয়েবের শব্দের সাথে, যে সে হঠাৎ একটা মানে প্রতিমধ্যে একটা চিড়িয়াখানা করলে সেখানেও সে গরিলাকে নিজের ভাই বলে ডাকছে, লায় ভাই আয়, বুকে আয়, এরকম করে খাঁচা খুলে তার সাথে এমব্রেস বা তাকে জড়ায় ধরতে গেছে। গরিলা ক্রাশেস হিম। স্বাভাবিক কোনো বাঘ বা গরিলার কাছে গিয়ে যদি বলে আয় ভাই বুকে আয় বা বানর, সবাই ক্রাশ করে ফেলবে। সো there he dies. এভাবে তার মৃত্যু ঘটে। From a study of the life of Young, the hero of the drama, it comes to light that he is a victim of the collapse of the modern civilization. তাহলে কি মডার্ন আধুনিক যে সভ্যতার যে ক্ষুদ্রতা, যে দৈন্য, সেটা কি একটা শিকার হলো ইয়াং। আধুনিক সভ্যতা এতই সভ্য, মানুষকে সভ্যভাবে ট্রিট করতে জানে না। Young, the hero of the drama, symbolizes the animal nature of man. মানুষের পশু রূপটা মানে তার মাধ্যমে প্রকাশ পেয়েছে, সিম্বল করা হয়েছে, প্রতীক সেটা সে। The stove hole symbolizes overpopulated, uncomfortable present day civilized world. ইয়াং যদি একটা তার পশুর দিকটা প্রকাশ পায়, তাহলে যে স্টোভ হোল, জাহাজের যেই অংশে সে কাজ করে, সেই জায়গাটাকে কি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে? সেটা এমব্লেমস একটা ওভার পপুলেটেড, মানে জনসংখ্যার অধিক এবং কমফোর্টেবল না বসবাস করা, এরকম একটা সিভিলাইজড ওয়ার্ল্ড যেটা ওভার পপুলেটেড এবং বসবাসের অযোগ্য। আর মিল্ড্রেড, যে নায়িকা তাকে এরকম, যে লেডি তাকে এরকম করে গালিগালাজ করলো, তার মাধ্যমে কি সিম্বলাইজ করছে? দ্য রিচ ক্যাপিটালিস্ট ক্লাস লিভ ইন এ লাইফ অফ কমফোর্ট অ্যান্ড লাক্সারি। যাদেরকে কষ্ট ছুঁতে পারে না, দুঃখ ছুঁতে পারে না, তারা সাধারণ মানুষকে এরকম পশু পাখি হিসেবে ট্রিট করতে থাকে। এটাই হলো আধুনিক সভ্যতার দৈন্যতা, আধুনিক সভ্যতার ফেলিয়ার বা ব্যর্থতা। The conflict between young and Mildred symbolizes the conflict between working class and modern class. Modern class মানে বুর্জোয়া ক্লাস, বুর্জোয়া মানে হলো যারা হলো বড়লোক ক্লাস, আর প্রোলেটারিয়ান মানে কি যারা শ্রমজীবী ক্লাস। এই দুটো মানে বড় ঘর ওয়ার্কিং ক্লাস আর রিচ ক্লাস, এই দুটোর মধ্যকার যে কনফ্লিক্টটা, এটা ইয়াং আর মিল্ড্রেডের মাধ্যমে ইউজিন ওনিল দেখিয়েছেন। The author has satirized the contemporary American society in his famous play The Hairy Ape. তাহলে এটা ওভারঅল তাহলে কি বোঝাচ্ছে? অর্থাৎ এখানে কন্টেম্পোরারি আমেরিকান যে সোসাইটি, সেটাকে এখানে স্যাটায়ার করা হয়েছে। আমেরিকান সোসাইটি ততদিনে কতখানি দৈবদর্শের মধ্যে গিয়েছে, সেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্যই উনি হেয়ারি এপ নামের এই নাটকটি লিখেছেন। আর এখানেই হেয়ারি এপের নামকরণের সার্থকতা। আমরা নেক্সট দিন এটা আরও কন্টেক্সট করবো, কি ফ্যাক্টগুলো করবো, যে এখানে কি কি আছে, যেমন কিভাবে করে এই নামটা কেমন করে হলো, তারপরে থিমস, মোটিভস, সিম্বলস, আর প্রোটাগনিস্ট কি, ক্লাইম্যাক্স কি, ফোরশ্যাডোয়িং কি, এই জিনিসগুলো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।